আসসালামু আলাইকুম। কোরিয়ায় ইয়াংসু নামক এক মেয়ে হঠাৎ করেই এক শয়তান দ্বারা পজেসড হয়ে যায়। তাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। এদিকে কোরিয়ায় তখন এক্সোরসিজমও পুরোপুরিভাবে ব্যান করা ছিল। এই ব্যাপারে সিক্রেটলি কাজ করছিল অলৌকিক শক্তিসম্পন্ন তিনজন মডার্ন শামান। চিকিৎসা করতে এসে তারা জানতে পারে যে ইয়নসোর ভেতরে একটা দুটো নয়, বরং রয়েছে অসংখ্য শয়তান। তার ভেতরে এই শয়তান আনার পেছনে রয়েছে এক ভয়ানক কাল্ট, যাদের মেম্বারদের একটাই উদ্দেশ্য, লুসিফারকে এই পৃথিবীতে আনা। তারা কি তাদের এই ভয়ানক উদ্দেশ্যে সফল হবে, নাকি লিরা বাঁচিয়ে নিবে আরও একটা প্রাণ? জানতে হলে দেখতে হবে আজকের এই সাউথ কোরিয়ান হরর গল্পটি। তাই চলুন আর কোনো রকম দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা মিনজু নামক একজন ডক্টরকে দেখতে পাই, যে কিনা ভিডিও ধারণ করছিল নিজের ভয়ানক এক্সপিরিয়েন্স শেয়ার করে। সে এখানে তার বোন ইয়নসেওর কথা বলে। 5 বছর আগে তাদের মা মারা যাওয়ার পর থেকে ইয়নসো বেশ চুপচাপ হয়ে গিয়েছিল। এরপর যখন তারা একটা আলাদা জায়গায় থাকতে শুরু করে, সেখানে হঠাৎই একদিন ইয়নসোর প্যানিক অ্যাটাক আসছে। এখন যত সময় সামনের দিকে এগোচ্ছে তত ইয়নসোর অসুস্থতা বাড়ছে। তাই তো মিনজু সবকিছু বোঝার জন্য ইয়নসোকে 24 ঘন্টা ধরে ভিডিও রেকর্ড করছে। একদিন যখন ইয়নসোর এমআরআই করা হচ্ছিল, তখন হঠাৎ করেই এমআরআই রুমের লাইটগুলো ফ্লিকার করতে আরম্ভ করে এবং অন্ধকার হয়ে যায়। তাই তো ইয়নসো ঠিক আছে কিনা চেক করার জন্য তিনজন ডক্টর ভেতরে প্রবেশ করে। তখনই আচমকা কেউ যেন তাদের উপর আঘাত করে। ইয়নসো ক্যামেরার সামনে চলে আসে এবং ভয়ানকভাবে ওই ডক্টরদের দিকে তাকায়। দেখেই বোঝা যাচ্ছিল যে সে কোনো ডিমান্ডের পজিশনে আছে। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা একটা অফিসের দৃশ্য দেখতে পাই, যেখানে শ্যারন এবং কিমকুনের কাছে একজন লোক এসে জিজ্ঞাসা করে লি কোথায়। লি মূলত তাদের বস ছিল। তারা তিনজন মিলে এক্সোরসিজমে কাজ করত, অর্থাৎ কারোর ভেতরে শয়তান প্রবেশ করলে সেই শয়তানকে বের করার কাজ করত তারা। আর এই ধরনের কেস তাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে তাদেরকে সাহায্য করত ডিটেকটিভ জয়। সে এইখানে একজন লোককে নিয়ে এসেছিল। তার মেয়েকে বেশ কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুইজন ডিটেকটিভ তাকে খুঁজতে গিয়ে মারা পর্যন্ত গিয়েছে, আর একজন ডিটেকটিভ হয়েছে গুরুতর আহত। আর এই কারণেই তাদের কাছে মনে হচ্ছিল যে ব্যাপারটা আধ্যাত্মিক কিছু। এখানে লি ওই লোকটিকে আশ্বস্ত করে বলে যে তারা ঠিকই সুজিনকে খুঁজে বের করবে, অর্থাৎ তার মেয়েকে। যদিও তাদের এই অদ্ভুত কার্যকলাপ দেখে লোকটি তাদের উপর খুব একটা বিশ্বাস করতে পারছিল না, তবে লি তাকে আশ্বস্ত করলে সে লিয়ের হাতে কিছু টাকা তুলে দেয়। এটা ছিল তাদের পারিশ্রমিক, যার কিছু অংশ তাদেরকে চইকে দিতে হয়। আর এরপর তারা তিনজন পুরোপুরিভাবে প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়ে সুজিনকে খুঁজে বের করার জন্য। অন্যদিকে কোরিয়ার পুলিশও এই কেসে কাজ করছিল। নিউজ রিপোর্ট থেকে আমরা জানতে পারি যে এই ক্ষেত্রে কোনো এক বিশেষ কাল্ট ইনভলভ রয়েছে, অর্থাৎ শয়তানের পূজারী গ্রুপ, যারা কিনা কালো জাদুতে পারদর্শী এবং শয়তানকে এই পৃথিবীতে আনতে চায়। এরকমই একটা গ্রুপের সম্মুখীন হয়েছিল পুলিশরা। তবে এই গ্রুপের প্রত্যেকটি লোকের কাছে রয়েছে আধ্যাত্মিক পাওয়ার, আর এই কারণেই পুলিশেরা তাদের সাথে পেরে ওঠেনি। আর এই কারণেই পুলিশ অফিসার একজন ফাদারকে ডেকে এনেছিল এই ব্যাপারে কথা বলার জন্য। ফাদার এখানে লিয়ের ব্যাপারে পুলিশকে জানায় যে যে কোনো এরকম আধ্যাত্মিক শক্তিওয়ালা কাল্টের সাথে লড়াইয়ের জন্য লিড থেকে বেটার আর কেউ হতেই পারে না। আমরা দেখতে পাই লিদের কাছে অনেক রকম ডিভাইস ছিল, যেগুলোর সাহায্যে সাধারণ মানুষেরা যা দেখতে পেত না সেগুলোও দেখতে পেত তারা তিনজন। এরকমই একটা ক্লাবের বিল্ডিংয়ে গিয়ে পৌঁছায় তারা। আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল সেখানে সবাই নেশা করছে, ড্রাগ নিচ্ছে, কিন্তু এর আড়ালে বেসমেন্টে চলছিল কালো জাদু। লিরা এই ব্যাপারে পুছে ফেলে। এদিকে আমরা বেসমেন্টে সুজিনকে দেখতে পাই। হ্যাঁ, তাকে এখানে আটকে রেখে একটা রিচুয়ালের মাধ্যমে তার মধ্যে শয়তানকে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছিল। এই কাল্টের কিছু সদস্য বাইরে পাহারা দিচ্ছিল, যাদের মুখোমুখি হয় লি। আসলে লি স্বাভাবিক মানুষের থেকেও অনেক বেশি শক্তিশালী ছিল, কেননা তার মধ্যে একসময় শয়তান প্রবেশ করেছিল। তাই তো সে খুব সহজেই এই কাল্টের মেম্বারদেরকে মেরে দূরে ছুড়ে দেয়। কাল্টের দরজা খুলতেই সে দেখতে পায় ভেতরে সুজিনকে আটকে রাখা হয়েছে এবং চারিদিকে বসে রিচুয়াল করছে কাল্টের মেম্বাররা। এরা কোনো সাধারণ মানুষ ছিল না। লি, শ্যারন এবং কিম গুন ভেতরে প্রবেশ করা মাত্রই তারা হামলা করে লির উপর।
লি যখন তাদেরকে মারছিল তখন তাদের শরীর দেখে বোঝা যাচ্ছিল যে তারা সাধারণ মানুষ নয়। সেখানে থাকা সকলের সাথে একাই ফাইট করতে থাকে লি। অন্যদিকে শ্যারন এগিয়ে যায় সুজিনের কাছে, কেননা শ্যারনের মধ্যে ছিল অলৌকিক শক্তি। সে সুজিনের মুখের উপর থেকে কাপড় সরিয়ে তার মাথায় হাত রাখে। সাথে সাথে সুজিনের ভেতরে আসা ওই শয়তান ছটফট করতে থাকে। আর এই পুরো ব্যাপারটিকে ক্যামেরাবন্দি করছিল কিংগুন। এখানে শ্যারন চ্যান্টিং করতে শুরু করে। সাথে সাথে তার চোখ সাদা হয়ে যায় এবং সুজিনের চোখ হয়ে যায় কালো। এরপর শ্যারন একটা রিফ্লেক্টেড বস্তু নিয়ে সুজিনের মুখের উপর ধরে এবং চ্যান্টিং করতে থাকে। এই চ্যান্টিং এর ফলে সুজিনের ভেতরে থাকা শয়তানের ভীষণ কষ্ট হচ্ছিল। সে ছটফট করছিল। আর এভাবেই ছটফট করতে করতে একেবারে শান্ত হয়ে যায় সুজিন। তার ভেতরে থাকা শয়তান বেরিয়ে যায়, যার ফলে শয়তানের এই অনুসারীরা মাটিতে লুটিয়ে পড়ে। এই সকল মেম্বারদের কানের পেছনে একটা বিশেষ সিম্বল ছিল। সুজিন তখনও পর্যন্ত অজ্ঞান ছিল। লি এখানে শ্যারনকে প্রশ্ন করে যে সুজিন পুরোপুরিভাবে ওই ডিমন মুক্ত হয়েছে কিনা। তখন শ্যারন বলে যে ডিওয়ান পুরোপুরিভাবে সুজিনকে প্রসেস করতে পেরেছিল না, আর এই কারণেই সে খুব সহজেই সুজিনের ভেতর থেকে ওই শয়তানকে বের করে দিতে পেরেছে। তবে কিমগুন এখানে পুরো ব্যাপারটাকে ভালোভাবে রেকর্ড করতে পারেনি। তাই তো এই ব্যাপারটা নিয়ে শ্যারন এবং লি তাকে কথা শোনাতে থাকে। আর এরপর তারা এই কালো জাদুতে ব্যবহৃত প্রত্যেকটা জিনিস একত্রিত করে পুড়িয়ে দেয়। পরদিন সকালে আমরা মিনজুকে দেখতে পাই, যে কিনা এখনো পর্যন্ত তার ডক্টরের ডিউটি ভালোভাবে পালন করে চলেছিল। তবে তার মন সারাক্ষণ পড়েছিল ইয়োনসোর কাছে। এই ব্যাপারটা ওই ফাদারও লক্ষ্য করে, যাকে আমরা পুলিশ স্টেশনে দেখেছিলাম। সে মূলত এখন ডক্টরিতে জয়েন করেছিল। এখন ওই হসপিটালেরই একটা বিশেষ ফ্লোরের বিশেষ রুমের ভেতরে ইয়োনসোকে রাখা হয়েছিল। মিনজো সেখানে আসে এবং ছোট্ট একটা ফাঁকা দিয়ে সেই ইয়োনসোকে দেখে। ইয়োনসোকে সেখানে বেডের সাথে খুবই শক্ত করে বেঁধে রাখা হয়েছিল। ব্যাপারটা নিয়ে মিনজোর ভীষণ কষ্ট লাগছিল। সে নিজের চেম্বারে গিয়ে ইয়োনসোর ভিডিওগুলো দেখতে থাকে, যেখানে ইয়োনসোর ওপর এক্সরসিজমও করা হয়েছিল। তবুও তাকে এই শয়তানের হাত থেকে মুক্ত করা সম্ভব হয়নি। সে এখানে ইন্টারনেটের মাধ্যমে লি, শ্যারন এবং কিমকুনের টিমের ব্যাপারে জানতে পারে। ওই সময় আমরা লিকে দেখতে পাই, যে কিনা তার বোনের সাথে কথা বলছিল। এখানে আমরা জানতে পারি লি তার এই কাজের মাধ্যমে পাওয়া টাকা গুছিয়ে একটা অরফানেজ তৈরি করতে চলেছিল। এরই মাঝে সেখানে শ্যারন এবং কিমগুন চলে আসে। কিমগুন জানায় যে গতকাল তারা যে কাল্টের সাথে লড়াই করেছিল তারা মূলত বেলজিবাব নামক এক ভয়ানক ডিমনের পূজারী। ইদানিং এই ধরনের কাল্ট মেম্বাররা অনেক বেশি বেড়ে চলেছে, যে ব্যাপারটা নিয়ে চিন্তিত ছিল শ্যারন। কিমকুন বলে তারও ভীষণ ভয় লাগছে। তখন শ্যারন তাকে আশ্বস্ত করে যে তার ভবিষ্যৎ বেশ ব্রাইট। সে তার ভবিষ্যৎ দেখেছে, তাই তার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যা শুনে লি তাকে প্রশ্ন করে যে তার ভবিষ্যতের কি খবর। তবে এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে শ্যারন সেখান থেকে চলে যায়। ফলে লি অনেকটা চিন্তায় পড়ে যায় তার নিজের ভবিষ্যৎ নিয়ে। এখন এখান থেকে তারা তিনজন ফিরে যায় তাদের অফিসে, যেখানে আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল মিনজু। মিনজু এখানে নিজের বোনের অসুস্থতার কথা বললে লি তাকে জিজ্ঞাসা করে যে তাকে ডিটেকটিভ জয় পাঠিয়েছে কিনা। উত্তরে ভুলবশত মিনজু বলে ফেলে যে তাকে ফাদার মার্কো পাঠিয়েছে। ফাদার মার্কো তাকে নিষেধ করেছিল লির সামনে তার নাম নেওয়ার জন্য, কেননা তাদের মধ্যে ঝামেলা চলছিল। তাই তো লি এখানে মিনজুকে সাহায্য করতে না করে দেয়। এখানে মিনজু তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে, এমনকি সে অনেকগুলো টাকাও দিতে চায়। তবুও লি কিছুতেই রাজি হয় না, কেননা তাকে মার্কো পাঠিয়েছিল। তাই তো মিনজু যাওয়ার আগে শ্যারনের হাতে তুলে দেয় একটা পেন ড্রাইভ এবং বলে এটা যেভাবেই হোক লিকে দেখাতে। এই রিকোয়েস্ট করে সে সেখান থেকে চলে যায়। লিও এইসব ব্যাপার নিয়ে ভাবতে থাকে। অন্যদিকে মিনজু হসপিটালে ফিরে ইয়োনসোর সাথে করা বিভিন্ন রকম ভিডিও দেখছিল। ফলে তার ওই সকল স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছিল যে সকল দিন সে ইয়োনসোর সাথে কাটিয়েছিল। এমন সময় হঠাৎই সে লক্ষ্য করে ইয়োনসো বেডে নেই, যা দেখে সে প্রচণ্ড মাপের ঘাবড়ে যায়। সে তখনই দৌড়ে চলে যায় ইয়োনসোর রুমে। রুমে ঢুকে সে দেখতে পায় সেখানে ইয়োনসো নেই। তখনই তার পেছনে রুমের বাইরে আমরা ইয়োনসোকে দেখতে পাই, যে কিনা মিনজুকে খাওয়ার জন্য ডাকতে থাকে। তার এই কণ্ঠ শুনে মিনজু ঘাবড়ে যায়। তবে পিছু ঘুরে তাকাতেই সে সেখান থেকে গায়েব হয়ে যায়। পরক্ষণেই তাকে বিছানার উপর দেখা যায়, ঠিক সেইভাবে যেভাবে তাকে বেঁধে রাখা হয়েছিল। এর মানে এই সব কিছু ওই শয়তানের ধোঁকা ছিল।
দৃশ্য চলে যায় মির কাছে। সে কিমগুনের কাছে এসে শারনের কথা জিজ্ঞাসা করে। তখন কিমগুন তাকে মিনজুর দেওয়া ওই ভিডিওর কথা বলে। তবে লি সেটা দেখতে একদমই ইন্টারেস্টেড ছিল না। এমন সময় আচমকা শ্যারন সেখানে চলে আসে এবং তারা দুজনই ঘাবড়ে যায়। লি এখানে শ্যারন এবং কিমগুনের স্যালারি নিয়ে এসেছিল। শ্যারনকে কিমগুনের থেকে বেশি স্যালারি দিতে দেখে সে একটু অবাক হয়। তখন লি তাকে বোঝায় যে শ্যারনের কাজ বেশি। তখন কিমগুন তাকে বলে যে তাদের এই শহরে ওই কালো জাদু করা কাল্ট মেম্বারদের সংখ্যা বেড়েই চলেছে, ফলে তাদের কাজও বাড়ছে, তাই তাদের বেতনও বাড়ানো উচিত। লি এটা কিছুতেই মানতে চাইছিল না। এমন সময় সেখানে চলে আসে ফাদার মর্কো। মর্কোকে দেখে লি হতবাক হয়ে যায়। তারা দুজন আলাদাভাবে কথা বলে, যা লুকিয়ে লুকিয়ে শোনার চেষ্টা করছিল শারন এবং কিমগুন। ওরা তো 10 বছর আগে লি এবং মার্কোর মধ্যে ঝামেলা হয়েছিল। তখন মার্কো এক্সোরসিজম করত। তারই এক শিষ্যের কারণে একটা অরফানেজের অনেক বাচ্চা কাচ্চা মারা গিয়েছিল। সেই সাথে মারা গিয়েছিল বেশ কয়েকজন নানও। তখন মার্কো লির কথাই বিশ্বাস করেনি। আর তার এই ভুলের কারণেই এত বড় মাসুল দিতে হয়েছিল লিকে। আর এই কারণেই সে কোনোভাবেই মার্কোর সাথে জড়াতে চাইছিল না। মার্কো জানায় এই মুহূর্তে কোরিয়ায় এক্সোরসিজম ব্যান করা। তাই সে যদি সাহায্য না করে তাহলে মিনজুর বোনকে বাঁচানো সম্ভব হবে না। তবুও লি কিছুতেই মিনজুকে সাহায্য করতে রাজি হয় না। সে সেখান থেকে উঠে চলে যায়। দৃশ্য চলে যায় ইয়নসোর কাছে, যার অবস্থা দিন দিন আরো বেশি খারাপ হচ্ছিল। লিও এই ব্যাপারটা নিয়ে ভাবছিল। অন্যদিকে শ্যারনকে একজন মহিলার সাথে কথা বলতে দেখা যায়, যে কিনা শ্যারনকে ধন্যবাদ জানাচ্ছিল, কেননা তাদের কারণেই সে নিজের ছেলেকে খুঁজে পেয়েছিল। শেষবারের মতো সে নিজের ছেলেকে দেখতে পেয়েছিল। তার ছেলের ক্ষেত্রেও লিরা দেরি করে ফেলেছিল, আর এ কারণেই তারা তাকে বাঁচাতে পারেনি। তবে এই নিয়ে তার মায়ের কোনো রকম আক্ষেপ তাদের উপর নেই। তার এই সকল কথা শ্যারনকে ইয়নসোকে নিয়ে ভাবায়। সেই সাথে ইয়নসোর ব্যাপারে ভাবছিল কিমগুনও। তার সামনে চালু করা ছিল মিনজোর ভিডিও। সেই ব্যাপারে ভাবতে চাইছিল না, আর এই কারণেই সে কম্পিউটার বন্ধ করে দেয়। তখনই আচমকা শ্যারন সেখানে চলে আসে। ফলে আবারও ঘাবড়ে যায় কিমগুন। এখানে তাদের কথা থেকে আমরা জানতে পারি যে 7 বছর আগে লুসিফারের পূজা করা এক ভয়ানক কাল্টের হাত থেকে তাদেরকে বাঁচিয়েছিল লি। শ্যারন এবং কিমগুন দুজনই ওই কাল্টের ফাঁদে ফেসে গিয়েছিল, যেখান থেকে তাদেরকে বাঁচিয়ে একটা ভালো পথে নিয়ে এসেছিল লি। তাই তো এই মুহূর্তে শ্যারন এবং কিমগুনেরও উচিত ইয়নসো এবং মিনজুকে সাহায্য করা, কেননা তারাও তাদের মতোই বিপদে রয়েছে। এখানে তারা দুজন মিলে মিনজুর ওই ভিডিও দেখে, যেটার কিছু অংশ আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। এখান থেকে আমরা জানতে পারি যে ইয়নসো এবং মিনজোর মা 5 বছর আগে ক্যান্সারের কারণে মারা গিয়েছিল, যার প্রভাব ইয়নসোর ব্রেনে পড়েছিল। এর উপর আবার কাজের খাতিরে মিনজু এবং ইয়নসো মিলে একটা ফাঁকা স্থানে শিফট করে, যেখানে আশেপাশে তেমন কোনো বাড়ি ছিল না। যে কারণে ইয়নসোকে প্রায় একাই সারা দিনটা বাড়িতে কাটাতে হতো, কেননা মিনজু তো নিজের ডিউটিতে থাকতো। এই পুরোটা সময় ইয়নসো ডান্স প্র্যাকটিসেই সময় ব্যয় করত। এরকমই একদিন ডান্স প্র্যাকটিসের সময় মিনজো ইয়নসোর কাছে যায়, তবে ইয়নসো যেন কোনো হুঁশই ছিল না। সে এখানে অজ্ঞাতবশতই মিনজুকে আঘাত করে বসে। আবার পরক্ষণেই সে একদম স্বাভাবিক হয়ে যায়। এই ঘটনার ভিডিও ফুটেজও মিনজু তাদের কাছে পাঠিয়েছিল। সেই সাথে আরও কয়েকটা ভিডিও ফুটেজ সে পাঠিয়েছিল। যেমন একজন ডেলিভারি ম্যান বারবার কলিং বেল চাপা সত্ত্বেও ইয়নসো দরজা খুলে না, তাই সে প্রোডাক্টটি ভিতরে রেখে সেখান থেকে চলে যায়। ওই সময় আমরা ইয়নসোকে দেখতে পাই যে কিনা স্ক্রোলিং করে বেড়াচ্ছিল, অর্থাৎ পুরো ঘরে হাঙর হাঁটছিল। আচমকাই সে ক্যামেরার সামনে চলে আসে। শুধুমাত্র তাই নয়, রাতের বেলা সে যখন ঘুমিয়ে থাকে তখন চাদর আপনা আপনি নিচে নেমে যায়। সে আচমকাই উঠে বসে। ওই সময় মিনজু কম্পিউটারে কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিল। তার সামনে থাকা ক্যামেরায় দেখা যায় ইয়নসো খুব অদ্ভুত ব্যবহার করছে মিনজুর কাছে এসে। বিভিন্ন সময় ঘরের লাইটগুলো ফ্লিকার করতে থাকে। এর কিছুক্ষণ পর মিনজুর ঘুম ভাঙলে সে যখন ইয়নসোর ঘরের দরজা খোলা দেখে এবং সেখানে ইয়নসোকে দেখতে পায় না, তখন সে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। সব জায়গা খুঁজেও সে যখন ইয়নসোকে পায় না, তখন সে ক্যামেরাগুলো চেক করে। তবে কোনো সিসিটিভি ক্যামেরাতেই ইয়নসোকে দেখা যাচ্ছিল না। সে ফ্লোরের ওপর ইয়নসোর ফোন পায়, যেখানে ভিডিও ক্যামেরা অন করা ছিল। পাশের রুমেই ছিল ইয়নসো। সে সেখানে দেওয়ালে নিজের মাথা বারবার আঘাত করছিল। হঠাৎই ওই ঘরের লাইট অফ হয়ে যায়। ফোনের লাইট অন করে মিনজু ইয়নসোকে ডাক দেয়।
সে পিছনে ঘুরে তাকায় এবং আচমকায় নিজের মুখের ভেতরে ছুরি ঢুকিয়ে দেয়। এই ঘটনায় মিনজু ভীষণভাবে ঘাবড়ে গিয়েছিল। এখন দৃশ্য বর্তমানে চলে আসে। আমরা লিকে দেখতে পাই যে কিনা খবর শুনছিল। খবরে বলা হচ্ছিল এই শহরে নিখোঁজের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। এছাড়া অনেক পুলিশ অফিসার এই সকল নিখোঁজ মানুষদেরকে খুঁজতে গিয়ে মারা গিয়েছে। এর মানে ওই কাল্টের প্রভাব এই শহরে অনেক বাড়ছে। ফাইনালি এত কিছু হওয়ার পর লি সিদ্ধান্ত নেয় যে সে ইয়নসকে সাহায্য করবে। আর এই কারণে সে কিমগুনকে ওই ভিডিওগুলো চালাতে বলে। এখানে আমরা ইয়নসোর বিভিন্ন রকম পজিশনের দৃশ্য দেখতে পাই, যেখানে সে কখনো মিনজুর ওপর হামলা করছিল, কখনো বা অদ্ভুতভাবে টিভির সামনে বসে থাকছিল। অথচ টিভিতে তো কিছু চলছিলই না। এরকম টিভি দেখতে দেখতে আচমকা তার কিছু একটা হয়ে যায়। সে ছটফট করতে থাকে, যেন নিজের শরীরের ওপর তার কোনো রকম নিয়ন্ত্রণ ছিল না। আচমকাই কোনো শক্তি তাকে আশেপাশে আঘাত করতে থাকে। সে তার বোনকে ডাকতে থাকে। এই সকল দৃশ্য দেখে লির চোখেও পানি চলে আসে। এখানে মিনজো তার বাড়ির সিসিটিভিতে রেকর্ড হওয়ার সকল ভিডিও তাদের কাছে প্রোভাইড করেছিল, যার মধ্যে থেকে একটা ভিডিও কিমগুন চালায়, যেখানে এই বাড়ির পূর্ববর্তী মালিকের সাথে বাইরে দাঁড়িয়ে কথা বলছিল মিনজু। ওই সময় সিসিটিভি সেট আপ করে কিছু লোকেরা বাড়ির ভেতর থেকে বের হয়, যাদের কানের পেছনে ওই একই সিম্বল ছিল, যেটা তো আমরা ওই কাল্টের লোকেদের কানের পেছনে দেখেছিলাম। মূলত এটা ছিল লুসিফারের পূজারি কাল্ট, অর্থাৎ এরা আরো বেশি ভয়ানক। এখন এরপর আমরা ফাদার মার্কোকে দেখতে পাই, যে কিনা লির কাহিনী মিউজিকে খুলে বলছিল। মূলত লি এবং তার ফ্রেন্ড জোসেফ একসাথে একটা অরফানেজে বড় হয়েছিল। দুইজনই বাকি বাচ্চাদের থেকে একটু ব্যতিক্রম ছিল। লি অনেক বেশি শক্তিশালী ছিল, অন্যদিকে জোসেফের কাছে ছিল অলৌকিক শক্তি, যে শক্তি ব্যবহার করে সে ডিভানদেরকে ডাকতে পারত। এত ছোট বয়সে এই পাওয়ার দেখে সিস্টাররা সহ অরফানেজের বাকি সবাই অনেক ঘাবড়ে গিয়েছিল। তারা তো জোসেফকে ওই অরফানেজে রাখতেই চাইছিল না, কিন্তু লি তাদেরকে রাজি করায়, কেননা জোসেফ ছিল লিয়ের জন্য ভাইয়ের মতো। কিন্তু বড় হওয়ার পর দুজনের পথ আলাদা হয়ে যায়। জোসেফ ওই অরফানেজে থেকেই ফাদারের দায়িত্ব পালন করতে থাকে। অন্যদিকে লি আন্ডারওয়ার্ল্ডের সাথে মিলে যায় এবং তার ফাইটিং স্কিল দিয়ে টাকা কামাতে থাকে। বেশ কিছু টাকা কামানোর পর আজ থেকে 15 বছর আগে সে যখন অরফানেজে ফিরে আসে, তখন সে হতবাক হয়ে যায়, কেননা ওই দিন জোসে এক ভয়ানক শয়তান অর্থাৎ লুসিফারকে নিজের মধ্যে সামান করেছিল এবং মেরে ফেলেছিল সিস্টার, ফাদার সহ অরফানেজের অসংখ্য বাচ্চাদেরকে। সে ওই দিন লিকেও মেরে ফেলার চেষ্টা করেছিল, তবে অদ্ভুত কোনো কারণে লি সেদিন বেঁচে যায়। লির মধ্যে এক অদ্ভুত অপরাধবোধ চলে আসে, কেননা তার কথাতেই জোসেফকে অরফানেজে রাখা হয়েছিল। তার আফসোস হতে থাকে, সেই সাথে সে প্রতিশোধ নিতে চায়। আর এই কারণে সে জোসেফকে 5 বছরের মধ্যে খুঁজেও বের করে। কিন্তু ওই সময় তার পথের কাঁটা হয়ে দাঁড়ায় ফাদার মার্কো। ফাদার সেদিন তার কথা বিশ্বাস করেনি যে জোসেফ ওই কাল্টের প্রধান, যে কাল্ট লুসিফারের পূজা করে। তার বিশ্বাস না করার কারণেই জোসেফ সেদিন লির হাত থেকে বেঁচে পালিয়ে গিয়েছিল। তখন থেকে আজ পর্যন্ত না তো লি জোসেফকে খুঁজে পেয়েছে, না ফাদার মার্কোকে ক্ষমা করতে পেরেছে। আর এই কারণেই হয়তোবা সে মিনজুকে সাহায্য করতে চাইছে না। এই সবটা শুনে মিনজু চিন্তিত হয়ে পড়ে। তখনই কিমগুন তাকে কল করে এবং তাকে সুসংবাদ জানায় যে লি ফাইনালি তাকে সাহায্য করতে রাজি হয়েছে। এখন লি, শ্যারন এবং কিমগুন যায় মিনজুর সাথে দেখা করতে, যেখানে লি তাদের তিনজনের সাথে মিনজুর পরিচয় করিয়ে দেয়। তারা কোন কোন ক্ষেত্রে কাজ করে, এক্সোরসিজমের টাইমে কে কি কাজ করবে, সব ব্যাপারে তাকে খুলে বলে। এখানে শ্যারনের কাছে স্পেশাল পাওয়ার আছে, এই ব্যাপারটা জেনে মিনজু একটু অবাক হয়। শ্যারন এখানে তাকে সাবধান করে বলে, ইয়নসোর ভেতরে যে শয়তান রয়েছে সে কোনো সাধারণ শয়তান নয়। তাকে কন্ট্রোল করা বা তার থেকে মুক্তি পাওয়া এতটা ইজি হবে না, তবে তারা আপ্রাণ চেষ্টা করবে। কিন্তু এই ঘটনায় মিনজু অনেকটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাদের তিনজনের পাশাপাশি মিনজুর জীবনও রিস্কে থাকবে। তবে মিনজু তো নিজের বোনের জন্য সবকিছু করতে রাজি ছিল। এখানে কিমগুন ওই ভিডিও ফুটেজগুলো দেখিয়ে তাকে বুঝিয়ে বলে যে ইয়নসো মূলত এক ভয়ঙ্কর কাল্টের ফাঁকড়ায় পড়েছে, যে কাল্টের সদস্যরা মিনজুর আশেপাশে সর্বদা অবস্থান করছে। এমনকি ইয়নসো চিকিৎসারত বিভিন্ন নার্সদের মধ্যেও এই কাল্টের মেম্বাররা রয়েছে। যে ব্যাপারটা জেনে মিনজু হতবাক হয়ে যায়। লি বলে, ডেভিলের পূজারী এই সকল কাল্টরা বহু বছর আগে থেকেই এই পৃথিবীতে আছে। তারা দেখতে একদমই সাধারণ মানুষের মতো হলেও আসলে তারা সাধারণ মানুষ ছিল না।
বছরের পর বছর ধরে তারা ভালো মনে ইয়নসোর মতো সাধারণ মানুষদেরকে ফাঁসাচ্ছে, যাতে করে ডেভিলের শক্তি তারা বাড়াতে পারে। এখন এরপর মিনজু তাদেরকে ইয়নসোর কাছে নিয়ে যায়, যেখানে শ্যারন নিজেই ইয়নসোর সাথে কথা বলে। সে ইয়নসোর কাছে জানতে চায় যে সে পাতেও তার পাশে থেকে কেউ তার সাথে কথা বলছে কিনা। ইয়নসো হ্যাঁ বলে। তখন শ্যারন তাকে প্রশ্ন করে যে সে ওই ব্যক্তির সাথে কথা বলতে পারবে কিনা। ইয়নসো না বলে, কেননা ওই ব্যক্তিকে সে ভয় পায়। শ্যারন বলে সে যদি কোনোভাবে ওই ব্যক্তির সাথে কথা বলে তাহলে সে ইয়নসোর শরীর ছেড়ে দিবে। ইয়নসো তো এটা চায়, তাই না? তখন ইয়নসো অনেক ঘাবড়ে যায় এবং বলতে থাকে সে অনেক ভয় পায়। তবুও শ্যারন এখানে তার মাথায় হাত রাখে এবং মন্ত্রপাঠ করতে আরম্ভ করে, যার ফলে ইয়নসোর কষ্ট হতে থাকে। সে ছটফট করতে থাকে। হঠাৎই থেমে যায়। শ্যারন বুঝতে পারে ওই শয়তান চলে এসেছে। সে এখানে শয়তানের সাথে কথা বলার চেষ্টা করে, তবে শয়তান উল্টো তাদেরকে নিয়ে মজা করতে থাকে। সে ভয়ানকভাবে হাসতে থাকে তাদের দিকে তাকিয়ে। আচমকাই ঘরের লাইটগুলো ফ্লিকার করতে থাকে এবং ইয়নসোর ওই বিছানা ঘুরতে আরম্ভ করে। আচমকা সেটা থেমে যায়। ইয়নসো এক আঙুলের উপর দাঁড়িয়ে ছিল, যা দেখে তারা সকলে ভীষণ ঘাবড়ে যায়। লি এগিয়ে যায় এবং তাকে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে, তবে ওই শয়তানের শক্তির সাথে সে কিছুতেই পেরে উঠছিল না। ইয়নসোর ভেতরে থাকা ওই শয়তান লিকে আহতও করে দেয়। এক পর্যায়ে শ্যারন ইয়নসোর মাথায় হাত রেখে আবারও মন্ত্র করতে আরম্ভ করে। তার চোখগুলো জ্বলজ্বল করতে থাকে। সেই সাথে ইয়নসোর চোখও সাদা হয়ে যায়। এক পর্যায়ে ছটফট করতে করতে আচমকা ইয়নসো চিৎকার করে ওঠে, যার ফলে তারা চারজনই ছুটে গিয়ে পড়ে ঘরের চার কর্নারে। গায়েব হয়ে যায় ইয়নসো। ফলে সে কোথায় আছে এটা দেখার জন্য তারা চলে যায় কন্ট্রোল রুমে। সেখানে গিয়ে তারা দেখতে পায় সবগুলো সিসিটিভি ক্যামেরার সামনে ইয়নসোকে দেখা যাচ্ছে। এর মানে আসলেই সে যে কোথায় আছে এটা তো বোঝা মুশকিল হয়ে পড়ে। তখন শ্যারন স্ক্রিনে হাত রাখে এবং মন্ত্র পড়তে থাকে। সে তার আধ্যাত্মিক শক্তি দ্বারা জানতে পারে যে আসলেই সে কোনো সিসিটিভি ক্যামেরার সামনেই নেই। ইয়নসো তো বরং হসপিটাল থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছে। সে মেন গেটের কাছে পৌঁছে গিয়েছিল। অন্যদিকে তাকে আটকানোর জন্য বাকি চারজন ছুটে যাচ্ছিল। তখনই আচমকা আশেপাশের রুমগুলোর দরজা আপনা আপনি খুলে যায়। আর এটা যেহেতু মানসিক রোগীর হসপিটাল ছিল, তাই এই রুমগুলোতে বন্দি থাকা মানসিকভাবে অসুস্থ রোগীরা বাইরে বেরিয়ে আসে। এদেরকে কাজে লাগিয়ে ওই শয়তান লিদেরকে আটকানোর চেষ্টা করছিল। তবে লি এখানে একটা বেঞ্চের সাহায্যে পথ ক্লিয়ার করে দেয়, যাতে করে শ্যারনরা চলে যেতে পারে ইয়নসোর কাছে। অন্যদিকে আমরা মেন গেটের দৃশ্য দেখতে পাই, যেখানে সিকিউরিটি গার্ড বাধা দিতে গিয়েছিল ইয়নসোকে। তবে হঠাৎই তার কিছু একটা হয়ে যায় এবং সে হাঁটু গেড়ে বসে ফ্লোরের সাথে নিজের মাথায় আঘাত করতে থাকে। অন্যদিকে ইয়নসো দরজা দিয়ে বেরিয়ে যায়। শ্যারনরা সেখানে পৌঁছানোর আগেই সে বেরিয়ে যায়। সে অন্ধকার একটা রাস্তা দিয়ে সামনের দিকে হাঁটছিল। তখনই পেছন থেকে মিনজু তাকে ডাকতে থাকে। মিনজু তার কাছে ছুটে আসে ঠিকই, তবে ইয়নসোকে ওই শক্তি টেনে নিয়ে যায় এবং তাকে দাঁড় করিয়ে দেয় একটা ব্যস্ত সড়কের মাঝ বরাবর। যা দেখে মিনজু তো অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। সে ইয়নসোকে ডেকে বলে সে যেন সেখানেই দাঁড়ায়। মিনজু তার কাছে আসছে। মিনজুর এই ভালোবাসার ফলে ইয়নসোর কিছু সময়ের জন্য হুঁশ ফিরে আসে। সে নিজের বোনকে এইভাবে ব্যস্ত সড়কের মাঝখানে দৌড়ে তার দিকে এগিয়ে আসতে দেখে অনেক বেশি কষ্ট পেতে থাকে। সে কিছুতেই নিজের ভেতরে থাকা ওই শয়তানকে কন্ট্রোল করতে পারছিল না। ফলে সে অতিষ্ঠ হয়ে পড়ে এবং চিৎকার করতে থাকে। তবে সঠিক সময়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও মিনজুই তার কাছে পৌঁছে যায়। ইয়নসু ততক্ষণে অজ্ঞান হয়ে পড়েছিল। মিনজু তাকে কোলে নিয়েছিল, এমন সময় একটা গাড়ি সজোরে তার দিকে এগোতে থাকে। আচমকাই তখন সেখানে লি চলে আসে এবং ওই গাড়িটিকে পথ থেকে সরিয়ে দেয়। এভাবেই মিনজু এবং ইয়নসোকে সে বাঁচিয়ে নেয়। ইয়নসোকে গাড়িতে রেখে তারা ভাবতে থাকে যে তারা কোথায় গিয়ে ইয়নসো চিকিৎসা করবে, কেননা এইভাবে লোকালয়ে থেকে কোনো রকম রিচুয়াল পারফর্ম করা ঠিক হবে না। কারণ এই শয়তান আশেপাশের মানুষদেরকে কাজে লাগাবে তাদেরকে আটকানোর ক্ষেত্রে। তাই তো মিনজু এখানে তার বাড়িতে নিয়ে আসে লি, শ্যারন এবং কিমগুনকে, কেননা তার বাড়ি ছিল লোকালয় থেকে বেশ দূরে। ইয়নসোর পাশে বসেছিল মিনজু। অন্যদিকে পুরো বাড়িটি ভালোভাবে চেক করছিল লি, শ্যারন এবং কিমগুন। এখন তারা সকলে মিলে একটা রুম রেডি করে রিচুয়ালের জন্য। সেখানে থাকা একটা স্টিলের চেয়ারে খুব শক্তভাবে বেঁধে দেওয়া হয় ইয়নসোকে এবং সেটাকে ফ্লোরের সাথে খুব শক্ত করে আটকে দেওয়া হয়।
এখানে ওই শয়তান মিনজোর দিকে তাকিয়ে গোংড়াতে থাকে। লি মিনজোকে এসব ব্যাপারে গুরুত্ব দিতে নিষেধ করে। আচমকাই সে সজোরে চিৎকার করতে আরম্ভ করে। ইয়নসোর এই চিৎকারে আশেপাশে থাকা সব জিনিসপত্র কাঁপছিল। এরপর সে শান্ত হয়ে যায় এবং কাঁদতে আরম্ভ করে। সে কাঁদতে কাঁদতে লিয়ের দিকে তাকায় এবং তাকে ডাকতে থাকে। তখন লি তার হাত স্পর্শ করে এবং তাকে বলে যে তাকে স্ট্রং হতে হবে ওই শয়তানের সাথে লড়াই করার জন্য। ইয়নসো ব্যাপারটা মেনে নেয়। তার চারিদিকে লবণ দিয়ে দুটো সার্কেল বানানো হয়। শ্যারন এখানে মিনজুকে তাদের এক্সোরসিজমের সকল প্রক্রিয়া খুলে বলে যে তারা 3টা স্টেজে কাজ করবে, যার মাধ্যমে তারা ইয়নসোর মুখ থেকে ওই শয়তানের নাম বের করার চেষ্টা করবে। প্রথম স্টেজ শুরু হয়। শ্যারন ইয়নসোর কাছে তার ভেতরে থাকা শয়তানের নাম জিজ্ঞাসা করে। তবে ইয়নসো তো এখানে মিনজুকে তাকে সাহায্য করতে বলে। মিনজু তার কথার কোনো উত্তর দিবে তার আগেই লি তাকে কোনোরকম কথা বলতে নিষেধ করে। তাকে দায়িত্ব দেওয়া হয় ইয়নসোর হার্টবিট চেক করার। এদিকে শ্যারন ইয়নসোর মাথায় একটা গাছের ডাল স্পর্শ করে তার নাম জিজ্ঞাসা করে। এই স্টেজে কাজ না হলে তাদের দ্বিতীয় স্টেজ শুরু করতে হয়। দ্বিতীয় স্টেজটি ছিল মিনজুর জন্য কঠিন, কেননা ইয়নসোর ভেতরে থাকা শয়তান এখন সকলকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে, যার মধ্যে থেকে সবথেকে বেশি দুর্বল ছিল মিনজু। যেহেতু ইয়নসো তার নিজের বোন ছিল, তাই তাকে কঠোর মনোবল রাখতে বলা হয়। শ্যারন রিচুয়াল শুরু করে এবং চিৎকার করতে থাকে ইয়নসো, তবে মিনজু তার কথায় দুর্বল হয় না। এবার শ্যারন রিফ্লেক্টেড স্টিলের ওই বস্তুটি বের করে নিয়ে আসে। সাধারণত যে কোনো শয়তান এই স্টেজেই নিজের নাম বলে দেয়, তবে ইয়নসোর শয়তান নাম তো বলেই না, বরং সে এখানে নিজের শক্তি দ্বারা ওই রিফ্লেক্টেড বস্তুটি ভেঙে ফেলে, যা দেখে শ্যারনও বিস্মিত হয়। এবার ইয়নসোর এক ভয়ানক রূপ দেখা দেয়। সে বিভিন্ন কণ্ঠে কথা বলতে থাকে, যা শুনে তাদের বুঝতে আর বাকি থাকে না যে ইয়নসোর মধ্যে একটা দুটো নয়, অনেকগুলো ডিমন রয়েছে, যাদের সাথে লড়াই করা এতটা সহজ হবে না। তার এই সকল কথার সাথে সাথে পুরো বাড়িতে যেন অন্ধকার নেমে আসে। দিনের বেলাও পুরো বাড়ি অন্ধকার হয়ে যায়। বাইরের আলো ভেতরে প্রবেশ করতে পারছিল না। লি বুঝতে পারে এবার তার কাজের সময় চলে এসেছে, কেননা ওই শয়তান কাল্টের মেম্বাররা হয়তো বা এই বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে। এ কারণেই এমনটি হচ্ছে। লি ওই কাল্ট মেম্বারদের উপস্থিতি টের পায় এবং সেদিকে এগিয়ে যায়। সে একটা দেওয়ালের পিছে কিছু একটা অনুভব করে এবং দেওয়াল ভেঙে তার ভেতর থেকে বের করে নিয়ে আসে একজন কাল্ট মেম্বারকে। সে মনে করেছিল এই একজনই হয়তো বা এসেছে, তবে সে যখন চলে আসছিল তখনই হঠাৎ করে লাইটগুলো ফ্লিকার করতে থাকে। দেখা যায় সেখানে বেশ কয়েকজন শয়তানের অনুসারীরা উপস্থিত রয়েছে, যাদের সাথে ফাইট করতে থাকে লি। অন্যদিকে ইয়নসোর ভেতরকার শয়তানরাও বেশ শক্তিশালী হয়ে উঠেছিল। শ্যারন তাকে শান্ত করতে এক ধাপ সামনের দিকে এগিয়েও যায়, তবে এতেও কোনো লাভ হয় না। সেখানে থাকা হার্টবিট মনিটরটাও বন্ধ হয়ে যায়, যার ফলে তারা সকলে ভীষণ ঘাবড়ে গিয়েছিল। ডিভান এখানে শ্যারনকে উস্কাতে থাকে সেকেন্ড সার্কেলের ভেতরে ঢোকার জন্য। তার চিৎকারে শ্যারনের বেশ কষ্ট হয়, তবুও শ্যারন এখানে হার মানে না। সে এক পা ওই সেকেন্ড সার্কেলের ভেতরে দেয় এবং ইয়নসোর চোখ মুখ আটকে ধরে চ্যান্টিং পড়তে আরম্ভ করে। এর ফলে ইয়নসোর ভেতরে থাকা শয়তান দুর্বল হয়ে পড়ে। এদিকে লিকে আহত করে একটা কাল্ট মেম্বার পৌঁছে গিয়েছিল দরজা পর্যন্ত, তবে লি তাকে ঠিকই মেরে অজ্ঞান করে দেয় এবং দরজায় নক করে। কিমগুন দরজা খুলে তাকে ভেতরে নেয়। ততক্ষণে ইয়নসো অজ্ঞান হয়ে গিয়েছিল। কিমগুন এবং লি মিলে সব কাল্ট মেম্বারদেরকে বেঁধে ফেলে আর এরপর ওই ঘরে ফিরে আসে, যেখানে ইয়নসোর সামনে দাঁড়িয়ে ছিল মিনজু। পেছন থেকে শ্যারন তাকে ডাকতে থাকে, তবে মিনজু তার কথায় কোনো উত্তর দেয় না। দেখা যায় মিনজুকেই কোনো এক ডিমন প্রসেস করে ফেলেছে। শ্যারন এখানে চ্যান্টিং করে খুব সহজে মিনজুর ভেতরকার ওই শয়তান বের করে দেয়, যেহেতু শয়তান তাকে পুরোপুরিভাবে প্রসেস করে পেরেছিল না। শ্যারনের মতে এই বাড়িতেই কিছু না কিছু আছে, তা না হলে এত সহজে মিনজুকে প্রসেস করা সম্ভব হতো না। পুরো বাড়িটি দেখার পর শ্যারন একটা বিশেষ দেওয়ালের সামনে এসে দাঁড়ায় এবং তার উপর হাত রাখতেই তার হাতে গরম ভাব লাগে। লি দেওয়ালের স্টিকার সরিয়ে ফেলে। তখনই কিমগুন তাদের বিশেষ আলো ওই দেওয়ালে মারে। তারা অবাক হয়ে যায়, কেননা পুরো দেওয়ালে ছিল চ্যান্টিং লেখা। কিমগুন ওই চ্যান্টিং পড়তে শুরু করলে লি তাকে নিষেধ করে। তাদের আর বুঝতে বাকি থাকে না যে খুবই পরিকল্পনার সাথে ওই কাল্ট মেম্বাররা ইয়নসো এবং মিনজুকে এই বাড়িতে এনেছিল। এই বাড়ি ছিল অভিশপ্ত।
এখন এই অভিশপ্ত বাড়ি থেকে বাঁচার উপায় কি? মিনজি জিজ্ঞাসা করলে শ্যারন সাথে সাথে ফ্লোরের ওপর হাত রাখে এবং চ্যান্টিং করতে শুরু করে। এর পাশাপাশি লি ওই দেওয়ালের ওপর আঘাত করে করে সেটা ভাঙতে শুরু করে। এর ফলে পুরো বাড়িতে থাকা এই অভিশাপ আস্তে আস্তে করে কাটতে শুরু করে। ইয়নসোর জ্ঞান ফিরে আসে এবং সে চিৎকার করতে থাকে, যা শুনে তার কাছে ছুটে যায় কিমগুন। ইয়নসো কিমগুনকে বলে তার ভেতর থেকে ওই শয়তান হয়তোবা বেরিয়ে গিয়েছে। কিমগুন তাকে জিজ্ঞাসা করে যে তার একটু ভালো লাগছে কিনা। তখনই লি তাকে আটকে নেয়। বাকিরাও সেখানে চলে আসে এবং ইয়নসো মিনজুকে বলতে থাকে তার বাঁধন খুলে দেওয়ার জন্য। মিনজু তার ফাঁদে পা দিলেও লি তাকে আটকে নেয়। তখনই এই শয়তান তার আসল রূপে ফিরে আসে। এখনও মূলত দ্বিতীয় স্টেজই চলছিল, তাই ইয়নসোর ভেতরে থাকা শয়তান তাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করছিল, যেটাই ব্যর্থ হয়ে সে এখানে বলতে থাকে যে এমনিতেই ইয়নসো মারা যাবে, তারা শুধু শুধু পরিশ্রম করছে। সে জানতো তাদের মধ্যে থেকে সবথেকে স্ট্রং হচ্ছে লি, আর এই কারণে এবার সে লির উপর ইফেক্ট ফেলতে শুরু করে। তৃতীয় স্টেজ শুরু হয়ে গিয়েছিল। এই স্টেজে শয়তান মানুষকে একটা ভ্রমের মধ্যে ফেলে দেয়। এমনটি ঘটছিল লির সাথে। লির সামনে ওই শয়তান চলে আসে যার প্ররোচনায় পড়ে 15 বছর আগে লি ওই অরফানে যেসব বাচ্চাদেরকে মেরে ফেলেছিল। হ্যাঁ, 15 বছর আগে এই শয়তানকে জোসেফ লির মধ্যেই এনেছিল। আর এই কারণেই মূলত লি এই সব কিছুর জন্য নিজেকেই দায়ী মনে করত। সে এখানে ওই শয়তানকে দেখে এত বেশি রেগে যায় যে সে তার গলা চেপে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। তবে আসলে তো সে শ্যারনের গলা চেপে ধরে রেখেছিল। নিনজি এবং কিমগুন মিলেও তাকে আটকাতে পারছিল না। এক পর্যায়ে তার জ্ঞান ফিরে আসে এবং সে শ্যারনকে ছেড়ে দেয়। তখন ওই শয়তান ভয়ঙ্করভাবে হাসতে থাকে। তবুও শ্যারন এখানে হার মানে না। সে আবারও রিচুয়াল শুরু করে দেয়। এই রিচুয়ালের মাধ্যমে সে ওই শয়তানের প্রভাব কাটানোর চেষ্টা করছিল। এখানে ওই শয়তান এবং শ্যারনের মধ্যে অন্য ভাষায় কিছুটা কথোপকথন হয়। এরই মাঝে শয়তান একটা ঠান্ডা নিঃশ্বাস ছাড়ে, যার ফলে পুরো ঘর যেন জমে যেতে থাকে। ঠান্ডায় সকলে কাঁপতে থাকে। এরই মাঝে চোখ মেলতে শ্যারন দেখতে পায় সে অন্য এক জগতে চলে এসেছে, যেখানে ইয়নসো তার সামনে দাঁড়ানো। সরাসরি লুসিফার তার সাথে কথা বলছিল। লুসিফার এখানে চেষ্টা করছিল শ্যারনকে নিজের অনুসারীতে পরিণত করার, যেমনটি সে এর আগেও ছিল। ওই কাল্টের লোকেরা যেভাবে তাকে ফাঁসিয়েছিল। তবে শ্যারন তার কথা মানে না, বরং চিৎকার করে ইয়নসোর কাছে তার ভেতরে থাকা ডিমনের নাম জিজ্ঞাসা করে। ফলে সে আসল জগতে ফিরে আসে। সেখানে ফিরতেই সে আবারও রিচুয়াল শুরু করে দেয়। সেই রিচুয়ালের মাধ্যমে ইয়নসোর মুখ থেকে ডিমনের নাম বের করার চেষ্টা করছিল। তবে এর ফলে ইয়নসোর ভীষণ কষ্ট হচ্ছিল, যা সহ্য করতে পারছিল না মিনজু। যে ব্যাপারটার সুযোগ তোলে শয়তান। সে মিনজুকে ম্যানিপুলেট করে এবং মিনজু ভুলবশত ওই লবণের সার্কেল ভেঙে ফেলে, যার ফলে ওই শয়তান এবার তাদের কন্ট্রোলের বাইরে চলে যায়। পুরোপুরিভাবে ইয়নসোকে বশে নিয়ে নেয় এবং চিৎকার করে ওঠে। চারিদিকে সবকিছু উলটপালট হয়ে যায়। সকলে হুঁশ সামলাতেই দেখতে পায় ইয়নসো তার জায়গায় নেই। তারা দ্রুত ইয়নসোকে খুঁজতে আরম্ভ করে। ইয়নসো তখন পুরোপুরিভাবে ওই শয়তান দ্বারা পজেসড ছিল। সে দেওয়াল বেয়ে সিলিংয়ে উঠে যায়। তবে শ্যারন তাকে তার চ্যান্টিংয়ের মাধ্যমে পালাতে দেয় না। এরপরও সে তাদের চোখে ধুলা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা পুরো বাড়িতে ইয়নসোকে খুঁজতে আরম্ভ করে। শ্যারন এখানে কিছু একটার উপস্থিতি টের পায় এবং সে এই ব্যাপারে রিচুয়াল করতে আরম্ভ করে। অন্যদিকে মিনজু বাড়ির সিসিটিভি ক্যামেরায় ইয়নসোকে খুঁজছিল। তবে পুরো মনিটর ফ্লিকার করতে আরম্ভ করে। কিছুই দেখা যাচ্ছিল না। এমন সময় পেছনে থাকা আলমারির ভেতর থেকে ইয়নসোর কণ্ঠ শোনা যায়। মিনজু সেদিকে এগিয়ে যায়। তখন আমরা মনিটরে এক ভয়ানক চোখ দেখতে পাই, যেটা কিনা পরক্ষণেই গায়েব হয়ে যায়। এদিকে মিনজু ওই আলমারির কাছে পৌঁছাতেই আলমারিটি আচমকা তার উপরে পড়তে যায়। তবে সঠিক সময়ে সেখানে লিয়ে এসে তাকে বাঁচিয়ে নেয়। বাড়ির সব জিনিসপত্র উল্টোপাল্টা হচ্ছিল। আসবাবপত্র সব পড়ে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে হঠাৎ করে চিৎকার শুনতে পাওয়া যায় কিংগুনের। তাকে শয়তান হাওয়ায় ঝুলিয়ে রেখেছিল। তারা সেখানে ছুটে আসে এবং শ্যারন চ্যান্টিং করতে আরম্ভ করে, যার ফলে নিচে এসে পড়ে কিমগুন। এখানে লি বুঝতে পারছিল না যে বাড়িতে এমন কি আছে যার ফলে এই বাড়ি থেকে ওই শয়তানের প্রভাব এখনো কাটেনি। তখনই মিনজুর মনে পড়ে যায় এই বাড়ির আগের মালিকের কথা, যে কিনা তাকে বলেছিল স্টোরেজে তার কিছু জিনিসপত্র রাখা আছে, তাই মিনজু যেন তার ভেতরে না যায়।
পূর্ববর্তী মালিকেরাও যেহেতু ওই কাল্টেরই অংশ, তাই লি চলে যায় স্টোরেজে কি আছে তা দেখার জন্য। অন্যদিকে বাকি তিনজন পুরো বাড়িতে ইয়নসোকে খুঁজতে থাকে। শ্যারন বুঝতে পারছিল যে ইয়নসো আস্তে আস্তে করে ওই শয়তানে পরিণত হচ্ছে। এতক্ষণে শ্যারন ওই শয়তানদের নামও বের করে ফেলেছিল। তারা এখানে কিছু আওয়াজ শুনে সিঁড়ি রুমের দিকে আসে এবং দেখতে পায় ইয়নসোকে, যে কিনা পুরোপুরি এখন ওই শয়তানদের বশে ছিল। শ্যারন তার উপর রিচুয়াল করার চেষ্টা করলে ওই শয়তান শ্যারনের উপর হামলা করে। তাকে কোনোভাবে সামলাতে পারছিল না কিমগুন এবং মিনজু। এক পর্যায়ে ইয়নসো সহ তারা সকলে ছুটে গিয়ে পড়ে। অন্যদিকে আমরা লিকে দেখতে পাই, যে কিনা ওই স্টোর রুমের ভেতরে একটা সিক্রেট রাস্তা খুঁজে পেয়েছিল, যেটা বেসমেন্টের মতো একটা স্থানে নিয়ে যাচ্ছিল। সেখানে গিয়ে সে সকল কাল্ট মেম্বারদেরকে দেখতে পায়। অর্থাৎ এই বাড়ির নিচেই চলছিল কালো জাদুর সকল রিচুয়াল, যেখানে একটা গাছের গোড়ায় বসে তারা সকলে কালো জাদু করছিল। তারা কেউই আসলে সাধারণ মানুষ ছিল না। লিকে দেখে তাদের লিডার সামনে আসে এবং লিকে উদ্দেশ্য করে বলে যে সে যদি এই রিচুয়ালে বাধা দেয় তাহলে তাকে তারা শেষ করে দিবে। এখানে তাদের সকলের সাথে ফাইট শুরু হয়ে যায় লির। মানুষ না হওয়া সত্ত্বেও তারা লির সাথে পেরে উঠছিল না। তাই তো তারা লির গলায় একটা দড়ির ফাঁস দিয়ে দেয় এবং তাকে ঝোলানোর জন্য চেষ্টা করতে থাকে। লি এখানে আপ্রাণ চেষ্টা করছিল ওই শয়তানদের সাথে লড়াই করার। এক পর্যায়ে সে ওই সব সদস্যদেরকে নিচে ফেলে দেয়। এরই মাঝে চাকু নিয়ে তার উপর হামলা করে ওই কাল্টের লিডার। এই মুহূর্তে লির শরীরে কিছু সময়ের জন্য ওই ডিমন চলে আসে, যার কারণে লির ভেতরে ছিল এত পাওয়ার। সে এখানে ওই লিডারকে খুব সহজেই মেরে দেয়। এদিকে এই কাল্টের একজন মেম্বার ভেতরে চলে এসেছিল, যাকে আটকানোর জন্য কিমগুন তার সামনে চলে আসে। শ্যারন তখনও পর্যন্ত অজ্ঞান ছিল। এখানে ওই মেম্বার কিমগুনকে আহত করে ফেলে। তবে সঠিক সময় সেখানে লি চলে আসে এবং তাকেও মেরে দেয়। ছুরির আঘাতের কারণে লি অনেকটা আহত হয়ে পড়েছিল। তাকে সামলাতে আসে কিমগুন। তখনই আচমকা কোনো এক শক্তির কারণে তারা ছুটে গিয়ে পড়ে। নেমে আসে ওই শয়তান। তার ভেতরে থাকা শয়তান এবার সফল হয়ে গিয়েছিল। তার অপেক্ষার পালা শেষ। সে ওই রাস্তা খুলে ফেলেছিল যার মাধ্যমে লুসিফার এই পৃথিবীতে আসতে পারবে। এই ব্যাপারটা অনুভব করতে পারে শ্যারনও। তাই তো সে এবার ফাইনাল স্টেজ শুরু করে দেয়। সে চ্যান্টিং করতে আরম্ভ করে এবং তার চোখ জ্বলজ্বল করতে থাকে। তার চ্যান্টিং এর ফলে এবার যেন ইউনসোর ভেতরে থাকা শয়তান পুড়তে শুরু করে। তবে এই শয়তান খুবই শক্তিশালী ছিল। সে তার শক্তির দ্বারা আশেপাশের সব কাজগুলো ভাঙতে থাকে। শ্যারনও হার মানে না। সেও তার চ্যান্টিং চালিয়ে যায়। এবার ইয়নসোর ভেতরে থাকা শয়তান আশেপাশের সব জিনিস ছুঁড়তে আরম্ভ করে শ্যারনের উপর। লি তার ঢাল হয়ে দাঁড়িয়েছিল, যার ফলে শ্যারন তার চ্যান্টিং চালাতে থাকে। এক পর্যায়ে সবকিছু শান্ত হয়ে যায়। নিচে গিয়ে পড়ে ইয়নসো। মিনজু তার কাছে যেতে চাইছিল, তবে কিমকুন তাকে আটকে নেয়, কেননা সে বুঝতে পেরেছিল যে এত সহজে এই শয়তান হার মানবে না। সাথে সাথে সেখানে একটা পোর্টাল খুলে যায়। অপর পাশে ছিল শয়তানের জগৎ। শয়তান মূলত ইয়নসোকে নিজের জগতে নিয়ে যেতে চাইছিল। তাই তো তাকে হাওয়ায় তুলে সে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। সাথে সাথে শ্যারনেরও রক্ত বমি হতে থাকে, যে কারণে সে আর কোনো চ্যান্টিং করতে পারছিল না। মিনজু আপ্রাণ চেষ্টা করতে থাকে ইয়নসোকে ভেতরে যাওয়া থেকে আটকাতে। এই কাজে তাকে সাহায্য করছিল কিমগুন। কিমগুন একটা দড়ি দরজার সাথে বেঁধে অপর পাশ নিজেকে বেঁধে ইয়নসোকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ওই শয়তানের ফোর্স এত বেশি ছিল যে ওই দড়ি পর্যন্ত ছুটে যায়। যেহেতু লির কাছে ছিল আধ্যাত্মিক পাওয়ার, সে তার শক্তি দ্বারা ওই দড়িটি ধরে ফেলে। এমন সময় শ্যারনও কোনো মতে নিজেকে সামনে নেয়। সে এগিয়ে যায় ইয়নসোর কাছে এবং তার উপর আবারও চ্যান্টিং করতে আরম্ভ করে। শ্যারন তার সম্পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা করতে থাকে। এদিকে এই শয়তান এবার শ্যারনকে নিজের বশে নেওয়া শুরু করে দেয়। তবুও শ্যারন এখানে ওই শয়তানের সাথে ফাইট ব্যাক করে এবং আপ্রাণ চেষ্টা দ্বারা ওই রিচুয়াল কমপ্লিট করে, যার কারণে পুরোপুরিভাবে ইয়নসোর উপর থেকে ওই শয়তানের বশ কেটে যায়। শয়তানটি ওই পোর্টাল দিয়ে তবুও বাইরে আসার চেষ্টা করছিল। এরই মাঝে লির ভেতরে থাকা ওই অদ্ভুত শক্তি জেগে ওঠে। সে তার ম্যাজিক্যাল ফিস্ট দিয়ে ওই শয়তানের উপর হামলা করে এবং তাকে সম্পূর্ণভাবে তার দুনিয়াতে ফেরত পাঠিয়ে দেয়। মুহূর্তের মধ্যে সবকিছু শান্ত হয়ে যায়। মিনজুর ডাকে ইয়নসোর জ্ঞান ফিরে আসে। ইয়নসোকে সুস্থ দেখে মিনজু ইমোশনাল হয়ে পড়ে। একই সাথে ইয়নসো। তাতে দুই বোনকে বাঁচাতে পেরে লি, শ্যারন এবং কিমগুন খুশি হয়ে যায়। এর কিছুদিন পরের দৃশ্য আমরা দেখতে পাই।
ইয়নসোর এই কেস হ্যান্ডেল করে তারা যতটা টাকা পেয়েছিল তাই দিয়ে এবং তার সাথে আরও কিছু টাকা অ্যাড করে লি ফাইনালি একটা অরফানেজ খুলে ফেলে, যেখানে অসংখ্য অনাথ বাচ্চারা আশ্রয় পায়। এর ফলে লির অপরাধবোধও কিছুটা কম হয়। গল্পের শেষে আমরা দেখতে পাই লি, শারন এবং কিম গুন ফাইনালি জোসেফের ঠিকানা পেয়ে গিয়েছে। সেখানেই ছিল এই পৃথিবীর সবথেকে বড় কাল্ট। অর্থাৎ এবারের লড়াই আরও ব্যাপক হতে চলেছিল। লি সম্মুখীন হতে চলেছিল জোসেফের, অর্থাৎ স্বয়ং লুসিফারের। সে তার সাথে কিভাবে লড়াই করতে চলেছে এই প্রশ্ন আমাদের বুকে জাগিয়ে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং একটি শেয়ার করে যাবেন। এরকমই নতুন নতুন হরর মুভির এক্সপ্লেনেশনের জন্য সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। Thank you so much for watching this video. Allah Hafiz.